তেহরানের সংসদ ভবন বাইরে থেকে দেখলে আর 10টা সাধারণ দিনের মতোই মনে হবে। সংসদ সদস্যরা আসছেন, লবিতে আলাপ করছেন, চা কফির কাপে চুম্বক দিচ্ছেন। কিন্তু এই আপাত শান্ত পরিবেশের ভিতরেই সেদিন এমন একটি বক্তব্য উচ্চারিত হলো যার প্রতিধ্বনি কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেল পেন্টাগন, তেল আবিব আর ওয়াশিংটনের সিচুয়েশন রুমে। ইরানের প্রভাবশালী সংসদ সদস্য এবং প্রতিরক্ষা কমিটির সদস্য হাজি দেলিগানি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসে বললেন, আমরা যুদ্ধে এখনও আমাদের রেজারেকশন মিসাইল ব্যবহার করিনি। তিনি একটু থামলেন, তারপর যা বললেন তা আধুনিক সমরবিদ্যার সব হিসাব ওলট পালট করে দিল। তিনি দাবি করলেন, ইরান যদি একসাথে 16টি সাজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তার সম্মিলিত ধ্বংস ক্ষমতা হবে একটি কৌশলগত পারমাণবিক বোমার সমান। এই একটি বাক্য কেবল সংসদের দেয়ালের জন্য ছিল না, এটি ছিল পুরো পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ মামুন মিডিয়ার এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই রেজারেকশন মিসাইলের রহস্য ভেদ করব। আমরা জানব কেন এই একটি নামেই পেন্টাগনের জেনারেলদের কপালে ঘাম জমছে। সামরিক ইতিহাসে অস্ত্রের নাম সাধারণত রাখা হয় শুষ্ক কিছু সংখ্যা বা কোড দিয়ে, যেমন আমেরিকার F-35 বা রাশিয়ার S-400। কখনো আবার রাখা হয় পৌরাণিক চরিত্রের নামে, যেমন টাইফুন, পসেডন বা থান্ডার। কিন্তু ইরান কেন তাদের তুরুপের তাসের নাম দিল রেজারেকশন বা পুনরুত্থান? বাইবেল এবং অন্যান্য আব্রাহামিক ধর্মে রেজারেকশন মানে হলো মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া। এই নামের পেছনে মূলত দুটি গভীর কারণ দেখেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, এটি প্রযুক্তিগত পুনর্জন্মের প্রতীক, অর্থাৎ ইরান তাদের পুরনো এবং পরীক্ষিত প্রযুক্তির ওপর ভিত্তি করে এমন এক নতুন সংস্করণ তৈরি করেছে যা আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। দ্বিতীয় কারণটি হলো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। ইরান এই নামের মাধ্যমে পশ্চিমাদের বলতে চাইছে, তোমরা আমাদের যতবারই আঘাত করো, আমাদের স্থাপনা গুঁড়িয়ে দাও, আমাদের নেতাদের হত্যা করো, আমরা বারবার ফিরে আসব। আমরা ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নেব এবং ফিরে আসব আরও মরণঘাতী হয়ে। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি একটি জাতির টিকে থাকার ইস্পাত কঠিন ঘোষণা। দেলিগানি যে সাজিল মিসাইলের কথা বলেছেন সেটি সামরিক গোয়েন্দাদের কাছে পরিচিত এক নাম, কিন্তু সাজিল কেন এত বিপজ্জনক? এখানে আমাদের সলিড ফুয়েল প্রযুক্তির গুরুত্ব বুঝতে হবে। পুরনো দিনের লিকুইড ফুয়েল মিসাইলে জ্বালানি আলাদা ট্যাঙ্ক রাখা হতো। উৎক্ষেপণের ঠিক আগে কয়েক ঘন্টা ধরে পাম্প করে জ্বালানি ভরতে হতো। এই কয়েক ঘন্টার প্রস্তুতিতে আমেরিকার আধুনিক স্যাটেলাইট বা গোয়েন্দা ড্রোন সহজেই বুঝে যেত যে মিসাইল উড়ানোর প্রস্তুতি চলছে, ফলে আমেরিকা সেটি ওড়ার আগেই ধ্বংস করে দিতে পারত। কিন্তু সাজিল হলো একটি সলিড ফুয়েল মিসাইল। এর জ্বালানি আগে থেকেই মিসাইলের ভেতরে জমানো থাকে। এটি অনেকটা দিয়াশলাইয়ের কাঠির মতো, জাস্ট বোতাম টিপবেন আর আগুন ধরবে। সাজিল লঞ্চ করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। রাডার যখন টের পাবে মিসাইল উড়ছে, ততক্ষণে এটি বায়ুমণ্ডলের সীমানা ছড়িয়ে শত্রুর দিকে ধেয়ে যাচ্ছে। সাজিলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। এর মানে হলো তেহরান থেকে বোতাম টিপলে তা সরাসরি তেল আবিব, রিয়াদ, আঙ্কারা, এমনকি দক্ষিণ ইউরোপের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। এখন সেই অবিশ্বাস্য অঙ্কটি নিয়ে কথা বলা যাক। দেলিগানি কেন 16টি সাজিলের কথা বললেন? একটি সাজিল মিসাইলের মাথায় বা ওয়ার হেডে প্রায় 1.5 টন উচ্চ বিস্ফোরক থাকতে পারে। 16টি সাজিল মিসাইল মানে হলো প্রায় 24 টন শক্তিশালী বিস্ফোরক। কিন্তু দেলিগানি যখন বললেন এটি একটি টেকনিক্যাল নিউক্লিয়ার বোমার সমান, তখন তিনি শুধু ওজনের কথা বলছেন না, তিনি বলছেন সমন্বিত ঘাত বা সিনার্জিটিক ইম্প্যাক্টের কথা। যখন একটি ছোট এলাকার 16টি ভিন্ন বিন্দুতে একই সাথে বিশাল বিস্ফোরণ ঘটে, তখন সেই বাতাসের চাপের ঢেউ বা শক ওয়েভ এমন এক ধ্বংসচক্র তৈরি করে যা প্রচলিত কোনো অস্ত্রের পক্ষে সম্ভব নয়। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা হলো
পারমাণবিক বোমার ছোট সংস্করণ, যা হিরোশিমার বোমার মতো পুরো দেশ ধ্বংস করে না, কিন্তু একটি বড় শহর বা বিশাল সামরিক বহরকে চুরমার করে দেয়। ইরান এই দাবির মাধ্যমে বিশ্বকে একটি বার্তা দিচ্ছে, আমরা পারমাণবিক বোমা ছাড়াই পারমাণবিক ধ্বংসলীলা চালানোর সক্ষমতা অর্জন করেছি। আমাদের তেজস্ক্রিয়তা ছড়ানোর দরকার নেই। আমাদের 16টি সাজিলই তোমাদের দম্ভ চূর্ণ করার জন্য যথেষ্ট। এই বক্তব্যের সময়কালটি লক্ষ্য করলে এক রুদ্রশ্বাস ভূ রাজনৈতিক ছবি ফুটে ওঠে। ঠিক এর আগের দিন 2026 সালে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানি জনগণের হাতে এখন অস্ত্র থাকা দরকার। এই বাক্যটি ছিল সরাসরি উস্কানি। ট্রাম্প চেয়েছিলেন ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করতে। তিনি চেয়েছিলেন ইরানের ভেতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেশটিকে অস্থির করতে। ট্রাম্পের এই বার্তার পরদিনেই হাজি দেলিগানি সংসদে এসে সেই বিখ্যাত ভাষণটি দেন। তিনি কার্যত ট্রাম্পকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, তোমরা আমাদের সাধারণ মানুষের হাতে তলোয়ার দেওয়ার স্বপ্ন দেখছো, অথচ আমাদের হাতে এমন সব গোপন কার্ড আছে যা আমরা এখনো যুদ্ধে খেলাই শুরু করিনি। এটি ছিল ট্রাম্পকে দেওয়া সরাসরি একটি জবাব। তোমরা যদি মনে করো ইরান ভেঙে পড়বে, তবে তোমরা বড় ভুল করছো। আমাদের অস্ত্রগুলো কেবল লোহার স্তূপ নয়, এগুলো তোমাদের জন্য পাতা মরণ ফাঁদ। এটি আধুনিক যুদ্ধের এক চরম সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক লড়াই। ট্রাম্প বললেন বিদ্রোহীদের কথা, ইরান উত্তর দিল মহাপ্রলয়ের। বর্তমানে পারস্য উপসাগরে আমেরিকার প্রজেক্ট ফ্রিডম পুরোদমে চলছে। 15,000 মার্কিন সৈন্য আর 100টিরও বেশি যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করা হয়েছে। লোহিত সাগর থেকে ওমান সাগর সবখানেই এখন মার্কিন রণতরীর গর্জন। আমেরিকা এবং ইসরায়েল যখন একটি সংক্ষিপ্ত এবং নিখুঁত অপারেশন চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের স্বপ্ন দেখছে, ঠিক তখনই রেজারেকশন মিসাইলের এই হুমকি সব পরিকল্পনা ওলটপালট করে দিল। পেন্টাগনের গোয়েন্দারা এখন রাত জেগে ফাইল খাটছেন। এই রেজারেকশন নামের আড়ালে কি সত্যি নতুন কোনো প্রযুক্তি আছে, নাকি এটি কেবল নাম বদল করা পুরনো সাজিল? ইসরায়েলের মোসাদ এখন হন্যে হয়ে তাদের সোর্সদের কাছে জানতে চাইছে, ইরানের কোনো গোপন বাংকারে কি সত্যিই একসাথে 16টি মিসাইল লঞ্চ করার মতো নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা। এই যে অনিশ্চয়তা, এই যে না জানা, এটাই হলো ইরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা। যতক্ষণ এই মিসাইলটি ব্যবহার করা হচ্ছে না, ততক্ষণ এটি একটি অসীম ভয়ের উৎস। একবার ব্যবহার হয়ে গেলে এর রহস্য ফুরিয়ে যাবে, কিন্তু ব্যবহার না করা পর্যন্ত এটি পেন্টাগনের জন্য এক দুঃস্বপ্ন। ইরানের এই রণকৌশলকে সামরিক বিশেষজ্ঞরা বলেন অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরান জানে তারা সরাসরি বুক চিতিয়ে আমেরিকার বিশাল সামরিক বাজেটের সাথে পাল্লা দিতে পারবে না, তাই তারা লড়ে অন্যভাবে। তারা লড়ে হরমুজ প্রণালীর নিচ দিয়ে বয়ে চলা অদৃশ্য মাইন দিয়ে, যা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তারা লড়ে হাজার হাজার ছোট ড্রোন দিয়ে, যা আকাশকে ছেয়ে ফেলে। তারা লড়ে তাদের প্রক্সি বাহিনী দিয়ে, যারা মধ্যপ্রাচ্যের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে। আর এখন তারা যোগ করলো রেজারেকশন মিসাইল আতঙ্ক। এই দর্শনটি ইরান পেয়েছে তাদের ইতিহাস থেকে। ইরান ইরাক যুদ্ধে লাখ লাখ প্রাণ হারিয়েও ইরান পিছু হটেনি। দশকের পর দশক নিষেধাজ্ঞায় থেকে তাদের অর্থনীতি পঙ্গু হয়েছে, কিন্তু তাদের জেদ কমেনি। রেজারেকশন মিসাইল তাই কেবল একটি অস্ত্রের নাম নয়, এটি একটি জাতির দর্শনের প্রতীক। আমরা মরলেও ফিরে আসব। আমাদের যতবারই মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করবে, আমরা ততবারই পুনর্জন্ম নেব। হাজি দেলিগানির এই বক্তব্যের পর বিশ্বের সামনে এখন মাত্র দুটি পথ খোলা। প্রথমটি হলো ইসলামাবাদে থমকে থাকা শান্তি আলোচনাকে পুনরায় জীবিত করা, ইরানের দাবিগুলো শোনা এবং একটি সম্মানজনক চুক্তিতে আসা। এটি অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু রক্তপাতহীন উন্নতির
এটিই একমাত্র পথ। দ্বিতীয় পথটি হলো সামরিক অভিযান। যদি আমেরিকা এবং ইসরায়েল সেই পথে পা বাড়ায়, তবে হয়তো বিশ্ব স্বচক্ষে দেখবে রেজারেকশন মিসাইল আসলে কি। কিন্তু সেই সত্য দেখার মূল্য কত কোটি মানুষের জীবন দিয়ে মেটাতে হবে তা কেউ জানে না। ইতিহাস বলে মানুষ সাধারণত যুদ্ধের পথই বেছে নেয়, কারণ শান্তি দুর্বলতার মতো দেখায়। কিন্তু দিন শেষে সভ্যতা টিকে থাকে আলোচনার টেবিলেই। তেহরানের কোনো একটি গোপন পাহাড়ি বাংকারে হয়তো এই মুহূর্তে প্রস্তুত হয়ে আছে সাজিল মিসাইলের সেই বহর। তার গায়ে হয়তো সত্যিই খোদাই করা আছে রেজারেকশন। হাজী দেলিগানি হয়তো এখন তার চেয়ারে বসে চায়ের কাপ হাতে জানালার বাইরে তাকিয়ে একটু হাসছেন। তিনি জানেন সেরা অস্ত্র সেটা নয় যা যুদ্ধে জেতায়, বরং সেরা অস্ত্র হলো সেটা যা শত্রুকে যুদ্ধ শুরু করার সাহস পেতে দেয় না। পারস্য উপসাগরের উত্তপ্ত বাতাসে আজ কেবলই একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, রেজারেকশন মিসাইল কি সত্যিই এক ধ্বংসাত্মক বাস্তব, নাকি এটি কেবল যুদ্ধের এক মায়াবী নাটক? উত্তরটি হয়তো আমরা কখনোই জানতে চাইব না, কারণ সেই উত্তর জানার অর্থ হলো একটি পুরো অঞ্চলের ধ্বংস। আপনারা কি মনে করেন, ইরানের এই 16টি সাজিলের অঙ্ক কি সত্যিই পরাশক্তি আমেরিকার মোড়লগিরি চিরতরে শেষ করে দেবে? 16টি সাজিল কি সত্যিই একটি পারমাণবিক বোমার সমতুল্য হতে পারবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। মামুন মিডিয়ার এই বিশেষ এবং বিস্তারিত প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, তবে শেয়ার করে অন্যদেরও যুদ্ধের পেছনের এই গাণিতিক অঙ্কটি জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেট এবং এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।